হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20। ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে ঘূর্ণিঝড় আসছে নাকি, আকাশে কালো মেঘ জমছে, হাওয়া বদল হচ্ছে। তবে এই আবহাওয়া দপ্তর শুধুমাত্র আবহাওয়ার খবর দেয় না, রাজনীতির আবহাওয়ারও খবর দেয়। কারণ বাংলার রাজনীতির আকাশেও ঝড় ওঠার আগে অন্ধকার ঘনাচ্ছে। পঞ্চায়েতের ভোটের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আর তার সঙ্গে চলছে নেট প্র্যাকটিসও নবজোয়ার কর্মসূচিতে। আর ঝোড়ো হাওয়ায় যেন গান ভেসে আসছে। এ শুধু গানের দিন নয়, এ শুধু লুটের দিন। এলাগোনো লুট করিবার। কেমন লুট? যেমন পাবো তেমন লুট। লুটের একটা প্র্যাকটিস হলেই হলো, চুরির একটা প্র্যাকটিস হলেই হলো। এই জন্য অভিনব একটা নবজোয়ারের অভিনব কর্মসূচি। যেখানে যাব, যখন যাব, যেখানে যেমন, যখন তেমন, যেখানে যে সুযোগ সুবিধা স্কোপ পাওয়া যাবে, লুটে নাও। টি শার্ট হোক, ব্যালেট হোক, কাগজপত্র হোক, নিজের পক্ষে দলের কোনো বিধায়কের পার্স হোক, হাত সাফাইয়ের প্র্যাকটিস চলছে ভরপুর দলের অন্তরে। ব্যালেট নিয়ে চলছে টানাটানি, ব্যালেট বাক্স লুট হয়ে যাচ্ছে। কিসের ব্যালেট? না শাসক দলের প্রার্থী কে হবে, পঞ্চায়েতে কে প্রার্থী হবে তা নিয়ে নাকি গোপন ব্যালেটে ভোট হচ্ছে। দারুণ ব্যাপার, অসাধারণ প্রকল্প, অসাধারণ কর্মসূচি, অসাধারণ ভাবনা চিন্তা। কিন্তু ভোটটা হচ্ছে কোথায়? কেন্দ্রীয় বাহিনী নেই, রাজ্য পুলিশ সামাল দিচ্ছে, সবাইকে শান্ত রাখার চেষ্টা করছে। বলছেন দাদা এখনই এত লুটতরাজ কেন করছেন, একটু অপেক্ষা করুন না, পঞ্চায়েত ভোটটা হতে দিন না। কিন্তু তার আগেই মরিয়া শাসক দলের নেতা কর্মীরা, দেখানোর জন্য মরিয়া কে কত ভালো ব্যালেট লুট করতে পারে, কে কত ভালো, কত বড় ডিগ্রি নিয়ে এসছে ব্যালেট লুটে, কে কত বড় চুরি করতে ওস্তাদ। নিজের দলে ব্যালেট দিয়ে হোক না হাত প্র্যাকটিস, নেট প্র্যাকটিস। কর্মসূচির নাম নবজোয়ার, আর সেই নবজোয়ারে ব্যালেট নিয়ে কাড়াকাড়ি চলছে মানে চলেই যাচ্ছে। ভাবছিলাম এই নিয়ে আলোচনা করব না, বিশ্বাস করুন, কারণ রোজ দেখি নতুন নতুন ছবি, নতুন নতুন জেলায় ভোটের ক্যারাভ্যান এগোয়, আর নতুন নতুন লুটের ছবি, নতুন নতুন কাড়াকাড়ি, নতুন নতুন টানাটানি, নিজেদের মধ্যে মারামারি। কিন্তু বাধ্য এই নিয়ে সোজাসুজি প্রশ্ন না করে আর পারলাম না আজ। কারণ লুট হয়ে যাচ্ছে ব্যালট বাক্স, শাসক দলের প্রার্থী হতেই হবে, তাই চুরি করে হোক বা ব্যালট বাক্স লুট করে হোক, ঘটা করে নবজোয়ার কর্মসূচি নিয়েছিলেন যেটা অভিষেক ব্যানার্জি। আজকে তার ভয়ঙ্কর ছবি দিকে দিকে ধরা পড়ছে। তাই বাধ্য হলাম কোথাও এই নবজোয়ারের যে বিশৃঙ্খলার জোয়ার বা ভাটা, যদিও ভাটা বলা যাবে না, এটাও জোয়ার, লুটের জোয়ার, বিশৃঙ্খলার জোয়ার, তাই নিয়ে সোজাসুজি প্রশ্নগুলো না তুললেই হচ্ছিল না। দলের কর্মী সমর্থকরা মুশকিল হচ্ছে, তারা বুঝতেই পারছেন না যে পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য লুট মারপিটও করতে হবে। বিরোধীরা বলছেন যে কাটমানি খেতে হবে, তাই প্রার্থী হতে হবে, এটাই যেন অমোঘ সত্য, অমোঘ টান, যার জন্য নবজোয়ারেও বিশৃঙ্খলার জোয়ার প্রত্যেক মুহূর্তে দেখতে হচ্ছে, আমাদের সাক্ষী থাকতে হচ্ছে। কারণ যেন তেন প্রকারণে প্রার্থী হতেই হবে, এমন মধুভাণ্ড কোথাও শাসক দলের বড় বড় নেতা, রথী মহারথীরা দেখিয়েছেন। আর মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, সে পথের ধ্বজাধরি, সেই একই রাস্তায় হাঁটছেন চুনোপুটি থেকে শুরু করে দলের মাঝারি ছোট মোটো সমস্ত নেতারা। তারা ভাবছেন যে প্রার্থী একবার হয়ে ফেললেই কেল্লা ফতে। যেমন ধরুন আবাসের বাড়ি, একবার শুধু পঞ্চায়েতে প্রার্থী হওয়ার অপেক্ষা, তারপরে পঞ্চায়েতের যে কোনো কাজ হোক, আবাস হোক, পরিবারের 10 জনের আবাসের বাড়ি হয়ে যাবে, মানে সোনায় সোহাগ একটা দিন। অথেব লুট, অথেব ব্যালট বক্স লুট। আরে দলের লোকের মধ্যে ভোট দিচ্ছে, মতামত জানার জন্য কর্মসূচি, সেখানেও লুট। একটু ব্যাকগ্রাউন্ডে আসা যাক। একটু নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল কোচবিহার থেকে। 25শে এপ্রিল কোচবিহারে ব্যালট লুট হয়।
নব জোয়ারে যে বিশৃঙ্খলার জোয়ার হলো তার প্রেক্ষিতে অভিষেক ব্যানার্জির মন্তব্য শুনুন। কিন্তু আমি শুনলাম সিতাইতে গোসাইমারির সভায় আমার সভা শেষ করার পরে আমার সভা মঞ্চে ব্যালট বক্স রাখা ছিল, সেখানে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা প্রায় ভেঙে ফেলেছে। এই কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা শুরু করেছি, যে আমি জানি কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় মানুষ কি করতে পারে। যদি কেউ ভাবে গায়ের জোরে আমরা ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে প্রার্থী আগামী দিন দলের থেকে আদায় করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, এটা মাথায় রাখবেন। তাহলে বোঝা গেল ব্যালট লুট, হুড়োহুড়ি এবং ব্যালট বক্স ভেঙে যাওয়া এখন কারাকারি করতে ভেঙেছে নাকি অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্স ভেঙেছে? আজ পর্যন্ত কোশ্বিনকালেও কেউ শুনেছেন কি ভোট দিতে গিয়ে ব্যালট বক্স ভেঙে যায়? আমি অন্তত শুনিনি আমার এত বছর বয়স পর্যন্ত। যদি আপনারা শুনে থাকেন নিঃসন্দেহে আমাকে জানাবেন কমেন্ট করে। ভোট এমন দিতে গেলেন, এত উৎসাহী হয়ে গেলেন যে ব্যালট বক্স ভেঙে ফেলেন, এবং সেই খবর কিন্তু শুধুমাত্র আমার কাছে নেই। বোঝা গেল এই মন্তব্য শোনার পর অভিষেক ব্যানার্জির কাছেও রয়েছে এই খবর। কিন্তু মুশকিল হচ্ছে পুরো বিষয়টাই তো উল্টো হলো। অভিষেক ব্যানার্জি চেয়েছিলেন যে দলের লোকজন তারা তাদের মতামত জানাবেন, তারা নির্বাচিত করবেন যে আসলে কে হবেন পঞ্চায়েতের প্রার্থী। একটা অদ্ভুত রকম শৃঙ্খলার মধ্যে থাকবে তরুণ তুর্কি নতুন তৃণমূল দল। কিন্তু হলো উল্টোটা। গণতান্ত্রিক ব্যবস্থা তো দূরের কথা, ব্যালট চুরি আর লুট, দেদার লুট দেখছে এই মুহূর্তে বাংলা। অদ্ভুত একটা উদাহরণ, একটা এক্সাম্পল তৈরি করছে কোথাও অভিষেক ব্যানার্জির নব জোয়ার কর্মসূচি। হয়তো এই জন্যই আর ভরসা রাখতে পারলেন না খোদ নেত্রীও, তাই মাঝপথে নব জোয়ার কর্মসূচিতে হাল ধরার জন্য এগিয়ে এলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে আসলে মালদা বা মুর্শিদাবাদের সঙ্গে অনেকটা বেশি জড়িয়ে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংকের ইস্যুও। কারণ এর আগে সাগরদিঘিতে মুখ পুড়েছে শাসকের, মনে হয়েছে কোথাও যা ছিল আমার তা রইল না আমার, যা ছিল আমার তা হয়ে গেল পরের। অতএব কোথাও না কোথাও সংখ্যালঘু ভোট ব্যাংকে চির ধরেছে, আর তাই মৌকাও ভালো, ক্ষেত্র প্রস্তুত, এসি ক্যারাভ্যানও ছুটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তো এই সময় এই সুযোগটাই কাজে লাগানোর হয়তো মাস্টার স্ট্রোক ছিল শাসক দলের, আর সেই জন্য এসে হাল ধরলেন তৃণমূল সুপ্রিমো। আর হাল ধরলেন, আর একদম স্ট্র্যাটেজি অনুযায়ী সেখানে চলে এলো কি এনআরসি প্রসঙ্গ। গতকাল মালদার এক মঞ্চে ছিলেন অভিষেক এবং মমতা, আর সেই মঞ্চ থেকে অভিষেকের নবজোয়ার কর্মসূচির দেদার প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রশংসা নয়, শুধু দরাজ সার্টিফিকেট নয়, পাশাপাশি অভিষেক ব্যানার্জি যে জননেতা সেটাও কোথাও প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। কি বলেছেন শোনা যাক। আমি অভিষেককে, ওরা বছরে বয়সে অনেক ছোট, দুবারের এমপি, কিন্তু এই যে এতদিন ধরে আমরা ওকে অনেক বারণ করেছিলাম, ঝড় জল বিদ্যুৎ, আর এখনকার বিদ্যুৎ যেভাবে অসম্ভবভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, এই দুর্যোগ, এই দুর্ভোগে একটানা 2 মাস এই প্রোগ্রাম না নিতে আমরা বলেছিলাম কয়েকদিন বাদ দিয়ে করতে। যাই হোক, এখনকার ছেলে মেয়েরা তাদের মতো চলেন, একটু জেদ বেশি তাদের, সুতরাং তারা শোনেনি। তারা মনে করে রাস্তায় থেকে জীবনটাকে একটু দেখে নিই, একটু মানুষকে দেখি, একটু মানুষকে চিনি, মানুষকে জানি। তাই ওদের এই প্রোগ্রামের নাম নবজোয়ার জনসংযোগ যাত্রা। বিরোধীরা মাঝে মধ্যে বলে থাকে যে অভিষেক ব্যানার্জির রাস্তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, পথের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর তাই কি পঞ্চায়েত ভোটের আগে অভিষেক ব্যানার্জি যে জননেতা সেটা প্রমাণ করার খুব প্রয়োজনীয়তা হয়ে গেছিল। সেজন্যই বোধহয় মালদার সভা থেকে এমন একটা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে বলছিলাম যে মালদার সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের এখন মূল টার্গেট।
কারণ সাগরদিঘির মতো অবস্থা যদি মালদায় হয় তাহলে বড় সড় ধাক্কা অনিবার্য পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে তাই নতুন নতুন দাবি, নতুন নতুন আবদার, একেবারে নিজের কাছের লোকের মতো এই মালদার মঞ্চ থেকেও ঠিক এরকমই আবদার করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম আবদার, কিরকম দাবি, শোনা যাক একবার। মুর্শিদাবাদ সহ সব জেলাকে বলবো, আপনারা আমাকে অ্যাসেম্বলিতে জিতিয়েছেন, আপনারা আমায় আমও দিয়েছেন, আম সত্ত্বও দিয়েছেন। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে হারাবার জন্য আমার আম চাই, আম সত্ত্ব চাই, আমের আচার চাই, আমের চাটনি চাই, আমের সন্দেশ চাই, আমের দই চাই, আমার সবটা চাই। আর কোনো ভাগাভাগি নয়, আমরা যুক্ত করব, আমরা বিভক্ত করব না। সে আম হোক, আমের শরবত হোক, আম পান্না হোক, যা কিছু হোক, গোটা আমের বাগান যদি চলেও আসে তৃণমূল কংগ্রেসের কাছে, তাহলেও এই বিশৃঙ্খলাগুলোর সপক্ষে কি যুক্তি থাকছে সেই যুক্তি আমরা শুনতে পাইনি, কিন্তু পেয়েছি অন্যরকম ভাবে, অন্য কায়দায়। গোটা আম বাগানও যদি চলে আসে তৃণমূলের কাছে, তা সত্ত্বেও এই বিশৃঙ্খলাকে এড়িয়ে যাওয়া যাবে না। অভিষেকের মস্তিষ্ক প্রসূত নবজোয়ার কর্মসূচি চলবে প্রায় 2 মাস, যেটা শুরু হয়েছিল 25শে এপ্রিল। আর এই মাত্র কয়েকদিনে, এখন মে মাসের প্রথম সপ্তাহ, এই মাত্র কয়েকটা দিনেই 4 বার মোট নবজোয়ারে বিশৃঙ্খলা হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, ব্যালট লুট হয়েছে। তার সাক্ষী থেকেছে আমি, তার সাক্ষী থেকেছে গোটা বাংলার সংবাদ মাধ্যম এবং অবশ্যই বাংলার মানুষও। তাই নবজোয়ারে তৃণমূল ভেসে যাবে বলছেন বিরোধীরা। আর এই অভিষেক নয়, বিরোধীদের জবাব দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এই যে জোয়ারে ভেসে যাবে কর্মসূচি, ভেসে যাবেন অভিষেক, নানা রকমের কটাক্ষ শুরু থেকে করে এসেছে বিরোধীরা, তার পাল্টা বক্তব্য রাখলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শোনা যাক। 1, 2, 3 এবার বিদায় নিন। 1, 2, 3 বিদায় ওদের দিন। 1, 2, 3 আসছে বিসর্জনের দিন। শপথ নিয়ে বলে যাচ্ছি। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে, ও জোয়ার তো নয়, নবজোয়ারটাকে আমরা ভাটা করব। আমি বলি, ভাটার অর্থ জানিস? আমি গঙ্গার পাশে থাকি, আমি আদি গঙ্গার পাশে থাকি। মা রানী রাসমণি ওই ঘাটটায় স্নান করতে আসতেন, আমাদের বাড়ির ওই গঙ্গার ঘাটটা। এই গল্প বাবার কাছ থেকে শুনেছিলাম। জোয়ার আসলেও রাগ, বিপ্লব আসলেও রাগ। এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। নবজোয়ারে বিরোধী ভেসে যাক বা না যাক, অভিষেকের কর্মসূচি ভেসে যাক না যাক, কিছু কিছু ব্যালট বক্স নিঃসন্দেহে ভেসে গেছে, কিছু কিছু নবজোয়ার কর্মসূচির টি শার্ট বোধহয় ভেসে গেছে, আরো কতজনের কত কি স্বপ্ন ভেসে গেছে চোখের জলে, সেটা না বলাই ভালো। তবে নিঃসন্দেহে এই নবজোয়ার কর্মসূচিতে কোটি কোটি টাকা ভেসে গেছে, এটা কনফার্ম। জনসংযোগের নামে গ্রীষ্মকালীন বঙ্গ ভ্রমণও বলছেন বিরোধীরা, কটাক্ষ করছেন। তা যে বাসে চেপে ঘুরছেন অভিষেক ব্যানার্জি, সেই এসি বাস রাজ্যের শাসক দল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদৌ এই জোয়ারে বিরোধী ভাষণও সম্ভব হবে কি? রাজনৈতিক মহলের কি বক্তব্য, এবার শোনা যাক।
বলে না ये तो सिर्फ झांकी है अभी बहुत कुछ बाकी है। তৃণমূল কংগ্রেসের বিশৃঙ্খলার চেহারা তো আমরা অনেক আগেই দেখেছি, কিছু করার নেই জানো তো। কারণ এই ধরনের এই ধরো কোনো ভদ্রলোকেরা যদি এক জায়গায় থাকে তখন সেখানে শৃঙ্খলা বলে বস্তু থাকে। যত রাজ্যের দুনিয়ার চোর জোচ্চোর সব এক জায়গায় হলে সেখানে কোনোদিন শৃঙ্খলা থাকে? তো যা হওয়ার তাই হচ্ছে। এই দলটাই দাঁড়িয়ে আছে টাকা পয়সা, ব্যবসা, কাটমানি, তোলা, কে কত পাবে তার হিসেব নিকেশে। এ তো আর বিজেপি নয় যে দেশকে বাঁচাতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, দেশের মানুষের সেবা করা, এটা তো আর বিজেপি নয়। সুতরাং তারা জানে যে ওই ব্যালট বক্সের মধ্যে যে নামটা যাবে তা সে ব্যবসার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে। সেইখানেই আজকে অভিষেক ব্যানার্জি বলার পরেও তার দলের লোকরা তার কথা শোনে না। এই তো দেখলাম তাদের পার্টির ডিসিপ্লিন। নবজোয়ার তো না, গণখোয়ার অভিষেকের, ওখানে গণলুঠি তো হওয়ার কথা। উনি দাপট দেখিয়ে গাড়ি ঘোড়া নিয়ে কোটি কোটি টাকা খরচ করে রাজপুত্রের মতন যাবেন 5 স্টার অ্যারেঞ্জমেন্টে। উনি বুঝিয়ে দিলেন যে গ্রামের যিনি সভাধিপতি কি প্রধান তাদের কোনো যোগ্যতা নেই, তারা ক্যান্ডিডেট ঠিক করতে পারবে না। ক্যান্ডিডেট ঠিক করবেন কে? রাজপুত্র। বিরোধীরা বলছেন রাজপুত্র, কেউ কেউ বলছেন যুবরাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে নবজোয়ারে হয়তো তথাকথিত যুবরাজ ভেবেছিলেন যে তার পলিটিক্যাল ক্যারিয়ারে সেটা মাইলস্টোন হবে, কিন্তু হয়তো তিনি বুঝতেই পারেননি যে পঞ্চায়েতে যারা শাসক দলে প্রার্থী হতে চাইছেন তাদের সঙ্গে দুর্বৃত্তদের আসলে কোনো পার্থক্যই নেই। তাই নবজোয়ার এখন অস্বস্তির অন্যতম কারণ হয়ে উঠেছে ঘাসফুলের কাছে। আদৌ কি অস্বস্তি কাটাতে পারবে ঘাসফুল শিবির? এই নিয়ে প্রশ্ন থাকবে ডিবেটও। তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। নাম নাই তার মানে প্রতিভা সিং গোটা ইংলিশ বাজারকে বিক্রি করে শেষ করে দিল। নবজোয়ারে বিশৃঙ্খলার জোয়ার, কখনো কোচবিহার, কখনো জলপাইগুড়ি, কখনো মালদহ, কখনো আবার উত্তর দিনাজপুর। দফায় দফায় হচ্ছে ব্যালট লুট। অভিষেক সভা ছেড়ে যেতেই পড়ে যাচ্ছে হুড়োহুড়ি। পঞ্চায়েত ভোটে শাসকের প্রার্থীপদের টিকিট পেতে এভাবে নবজোয়ার কার্যত হয়ে পড়ছে বিশৃঙ্খলার জোয়ার। ঘটা করে নবজোয়ারে প্রার্থী মনোনয়নের জন্য ব্যালটে ভোট কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। কিন্তু এই যে তৃণমূলের নবজোয়ার, এর মূল লক্ষ্য হচ্ছে যে মানুষকে আমরা সেই সুযোগটা দিচ্ছি যে আগামী দিন আপনি আপনার এলাকায় কাকে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে চান সেটা আপনি আমাদের বলুন। তৃণমূলে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে ধরতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু তার নিটফল এই সব ছবি। পঞ্চায়েতের শাসক দলের হয়ে ভোটে জেতা মানেই কাটমানি পকেটে। বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। কাটমানির লোভেই ভোটে প্রার্থী বাছাইয়ের ব্যালট চুরি যাচ্ছে না তো? প্রশ্ন বিরোধীদের। সম্প্রতি নবজোয়ারে যোগ দিতে রাতারাতি মালদহ ছুটে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অনেকেই বলছেন সংখ্যালঘু ভোট যেমন ফ্যাক্টর মালদহে, তেমনি নবজোয়ারে সবটা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে হয়তো থাকতে পারছেন না তৃণমূল নেত্রী। এমন প্রেক্ষাপটে উঠে আসছে বহু প্রশ্ন। খেতে হবে কাটমানি, তাই পেতে হবে ভোটের টিকিট। অভিষেকের শাসানিতেও হচ্ছে না কাজ, লোভ বড় দায়। আমও চাই, আম দইও চাই, নবজোয়ার তা এনে দেবে? অভিষেককে পথের নেতা প্রমাণে কেন মরিয়া খোদ মমতা? নবজোয়ারে ভরসা নেই, তাই আসরে খোদ তৃণমূল নেত্রী। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা। আর সোজাসুজি আসছে আজকে আমাদের ডিবেটে প্যানেলে যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী দীপ্তাশ্য যশ এবং রয়েছেন শাসকের পক্ষ থেকে ভৈরব চক্রবর্তী। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আর প্রথমে আমি শঙ্কুদেব আপনাকে দিয়ে শুরু করি। একের পর এক নবজোয়ারে দেখতে পাওয়া যাচ্ছে বিশৃঙ্খলার জোয়ার। শাসকের একটা শ্রেণী থেকে বলা হচ্ছে যে বিশৃঙ্খলার জোয়ারের নেপথ্যে নাকি রয়েছে বিজেপি। এখানেও রয়েছে বিজেপি নাকি ইচ্ছে করে কিছু বেনো জল ঢুকিয়ে দিচ্ছে
যে কারণে তারা গিয়ে ব্যালট লুট করছে, তারা গিয়ে মারামারি করছে এবং সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে। এটা কি আপনাদের স্ট্র্যাটেজিক কোনো একটা প্ল্যান, কি বলবেন? দেখুন, দুর্নীতির নেট প্র্যাকটিস, ব্যালট চুরির নেট প্র্যাকটিস, নির্বাচন লোটার নেট প্র্যাকটিস হচ্ছে এই নবজোয়ারের ছক। ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী যদি এরকম করে থাকেন, আপনারা গ্রেপ্তার করছেন না কেন? হাজার হাজার পুলিশ নামিয়েছেন, খুঁজে পাওয়া যায়নি ভিড়ের মধ্যে। আর খুঁজে পাবেন কি করে? কারণ যাদেরকে খুঁজে ধরবেন তারা তো সব তৃণমূল। আরে তৃণমূলের গৃহযুদ্ধে তো বাংলায় মরে গেল প্রায় 100টা লোক। বকটুই থেকে শুরু করেছেন, সেখানেও কি বিজেপি ছিল? আজকে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে সেখানে কি বিজেপিকে খুঁজে পাচ্ছেন? শুনুন, আমি আজকে আপনার এই বিষয়ে বক্তব্য রাখার আগে একটা কথা বলতে চাই। আজকে কথায় কথায় আপনাদের চ্যানেলে যে কোনো এজেন্ডা তৈরি হলেই এনারা হচ্ছে সরাসরি বলেন যে আমরা নাকি শকুনের রাজনীতি করছি। তা আজকে তো আমি বাংলায় অনেক শকুনও খুঁজে পেলাম। দেখলাম যে তারা শুভেন্দুদার বাড়ির সামনে চলে গেছেন গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে অপারেট করতে গিয়ে। আজকে সরাসরি যিনি ঘুরে বেড়াচ্ছেন উত্তরবঙ্গে, যিনি সরাসরি বলছেন যে জনজোয়ার আনবেন, তার এলাকায় ফলতার প্রার্থীকে লুকিয়ে পালাতে হচ্ছে গত নির্বাচনের পরের দিন থেকে। সেখানে প্রায় আজকে 150 লোক এখনো ঘর ছাড়া, বিরোধী দল পার্টি অফিস খুলতে পারে না। তারপরেও আপনি বলছেন যে ভারতীয় জনতা পার্টি গিয়ে আপনাদের লোকেদের মধ্যে গন্ডগোল করছে, লোকে হাসবে এইসব বলছেন, আর লোকেরা আস্তে আস্তে আপনার সিরিয়াস শোকে কমিক শো বলে ভাবতে শুরু করে দেবে। না, হাসার কি শঙ্কর দেবে? আজকে তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এই যে বিভিন্ন জায়গায় মালদায় ভাঙন রোধ করা যাচ্ছে না, তার জন্য দায়ী কেন্দ্র। এরপর তো ব্যালট লুট করার জন্য কেন্দ্র দায় আসবে। দেখুন, একটু পলিটিক্যাল রিলিফে মাঝে মধ্যে লোকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন তখন এটা হয় একটু পলিটিক্যাল রিলিফ। লোকে একটুখানি দেখেন না, সমস্ত অনুষ্ঠানে একটু হাস্যরস, একটু এই ধরনের বিষয় থাকে, এটা অনেকটা তাই। সিরিয়াসলি কেউ বাংলার লোক নিচ্ছেন মনে হচ্ছে? কেউ আদৌ এটাকে সিরিয়াসলি নেন? নেওয়ার মতো জায়গায় রয়েছে? তিনি আজকে সরাসরি জাস্টিফাই করবার চেষ্টা করছেন, বলছেন তার দলের মধ্যে ভারতীয় জনতা পার্টির লোক ঢুকে এই ধরনের গন্ডগোল আর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমি জানতে চাই যে কোন ভারতীয় জনতা পার্টির কর্মী বকটুয়ের জন্য রেসপন্সিবল ছিলেন? উনি তাহলে প্রকাশ্যে সেটা বলে দিন, তিনি জানিয়ে দিন। আচ্ছা, সব ছেড়ে দিন, ময়নায় একটা মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে আমরা বলেছি খুন, হত্যা। ব্যবস্থা কে নিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ব্যবস্থাতে কি হয়েছে? তৃণমূল কংগ্রেসের নেতা গ্রেপ্তার হয়েছে। আপনি বিজেপির নেতাকে গ্রেপ্তার করলেন না এই ঘটনার জন্য? খুনের মামলাতে সরাসরি আক্রমণ করে অ্যারেস্ট করলেন না? আচ্ছা, এসব ছেড়ে দিন, আমরা তো এসবের উত্তর দিতে পারবো না। আমাকে একটা জিনিস বুঝিয়ে বলুন, কালিয়াগঞ্জে পুলিশ, এই তৃণমূলের পুলিশ, তারা ঘরে ঢুকলো, আমার কর্মীকে গুলি করে মেরে দিল। আমরা বললাম অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে। উনি বলছেন অন্যায় হয়নি, ভারতীয় জনতা পার্টি গন্ডগোল করতে গেছিল। তাহলে আমার প্রশ্ন, ওখানকার আইসিকে কেন সরিয়ে দিয়েছেন? কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা আমি নিয়েছি? না, বেশ, আমি কোর্ট নিয়েছে, আপনি নিয়েছেন। আপনি নিজে প্রমাণ করছেন যে আপনার লোকেরা এই সমস্ত কাণ্ড কারখানা করছে। না, অভিযোগ আরো আছে শঙ্করদেব, এখানেই শেষ নয়, আমি এক এক করে আরো বাকি অভিযোগগুলোতেও আসবো। তার আগে বহিরব এসছেন আজকে আমার সাথে প্রথমবার। বহিরব, কি মনে হয় এই নবজোয়ারে বিশৃঙ্খলার জোয়ার কি করে চলে এলো এত? প্রথমেই বলবো যে শঙ্কুদা একটা কথা বললো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে মাঝে মাঝে কিছু কমিক শো বা যাই হোক একটা উনি কোট করলেন। এটা হ্যাঁ, যাই হোক, আমি কোট করলেন, অনেকক্ষণ হয়েছে না গুরুগম্ভীর আলোচনা, কথা হচ্ছে কমিক রিলিফ দিলেন। তুমি এখানে কোথায় বিজেপি কে খুঁজে পাচ্ছ? বাংলার বিজেপি বিশেষ করে একটা, আরে বাংলার বিজেপির কথা ছাড়ো, তোমার দলে কোথায় বিজেপি কে খুঁজে পাচ্ছ? বাংলার বিজেপি, এটা এই কথাটা বলে আমাদের যে মানুষ প্রায় 213 থেকে 14টা আসনে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হতো তাহলে শঙ্কুদা স্বীকার করছে, তাহলে শঙ্কুদা স্বীকার, আচ্ছা শঙ্কুদা স্বীকার করছে যে কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, কেন্দ্রীয় বাহিনী তাহলে 2021-এ অপদার্থ ছিল। আরে এসব গল্প তুমি ছাড়ো, তুমি এটা মনে করো কেন্দ্রীয় সরকার তাহলে ব্যর্থ ছিল কি? কেন্দ্রীয় সরকার ব্যর্থ কি? তুমি এটা স্বীকার করো। সরকার কেন ব্যর্থ হবে? কেন্দ্রীয় সরকারের দ্বারাই তো পরিচালিত হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী কমিশন কেন্দ্র সরকারের। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড, না, কেন্দ্রীয় বাহিনী দেখা, এই যে আরে বাবা, এটা তো তোমাদের দলের ভোট। আচ্ছা, বাদ দাও, অন্য ভোট না হয় মানলাম, এটা তোমাদের দলের ভোট, তোমাদের তো কেন্দ্রীয় বাহিনী দরকার হয় না, পুলিশ দরকার হয় না। দলের ভোট, গোপন ব্যালটে নাকি নিজের মতামত কেউ জানাবে। প্রত্যেকের বক্তব্যগুলো কি তুমি শুনেছো? সেখানে প্রত্যেকে বলছে কি আমার নাম নেই, আমাকে ব্যালটে ভোট দিতে দেওয়া হচ্ছে না, অন্য প্রার্থী নাকি ভোট দিয়েছে। প্রথম কথা, ব্যালট লুট, মারামারি, চেয়ার ভাঙা, পকেট মারি,
কি একটা কাছে ভোট দিতে তার পকেট মেরে নিয়েছে কেউ একজন। দেখুন প্রথম কথা হচ্ছে যে যেটা অভিযোগ করা হচ্ছে এখানে, দেখো অভিযোগ করা হচ্ছে সে যে আমাদেরই তৃণমূলের কর্মী, সেটা কোনো প্রমাণ আছে যে তৃণমূলের কর্মী সেখানে গিয়ে বলছো ঠেলা? তোমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলছেন তো তৃণমূলে। আরে মানুষের ঢল লেবেছে, সামান্য দু একটা বিচ্ছিন্ন ঘটনা আচ্ছা, মানুষের ঢল নামবে কেন? তো মানুষের ভোট নয়। সেটাকে নিয়ে তো এত হইয়ে করার কোনো ভৈরব যুক্তি খুঁজে পাচ্ছি না। মানুষের ঢল নামবে কেন? এটা তো মানুষের ভোট নয়, এটা তো দলের আরে কর্মী মানুষের সমর্থকদের ঢল, ভোট। আমাদের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে আমাদের অভিষেক ব্যানার্জি একটা নবজোয়ার, একটা মানুষের কি কাছে বলছো পৌঁছানো, তুমি? যেটা একসময় মহাত্মা গান্ধী এই নিজে ব্যালটের বলেছেন। ওরে বাবা, সর্বনাশ। মহাত্মা গান্ধী গান্ধী আর তোমাদের সাধারণ সম্পাদক আমাদের কথা আলোচনার একটা লেভেল থাকা উচিত। আলোচনার কোন level level এ আছে? চলবে? আমাদের মানুষের এক কাছে second, পৌঁছানোর মানুষের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ এই ঠিক, নবজোয়ার। ঠিক, এই নবজোয়ারকে বিরোধীরা যখন দেখছে নিজেদের পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে, তোমার মানুষের সেই জন্য ভালো লাগছে, নবজোয়ারে ব্যালট ভোট সবগুলো করছে। বহিষ্কার করে লাভ নেই। বিশাল ভোট করেছে। তাহলে এক সেকেন্ড, শোনো না, তোমার আমি কথা- সব সই কি তুমি তোমার বলবে? কোনো দেহ শতরূপ। থাকতে পারছে না। সব সই তুমি তোমার বলবে? নেত্রী বলেছে শতরূপ। তার করা গণ আন্দোলন স্বাধীনতা আন্দোলনের থেকে বড়। তুমি মহাত্মা গান্ধীর থেকে তোমার সাধারণ সম্পাদককে বড় বলবে? আরে কি বাবা, আচ্ছা আসি এক এক করে ঠিক আছে, শতরূপ ভালো শতরূপ ব্যাপার। শতরূপ ব্যালেট লুট হলো, ছেঁড়া হলো, আরে ব্যালট এটা বক্স অভিযোগ, ভাঙা কোনো হলো, তৃণমূলের কর্মী এই লুটের সঙ্গে যুক্ত না, এটা সামান্য কোথায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। মরণ এটা আমি দশা, এটা ডাকাতি, অভিযোগ ব্যালট নয়, দেখা যাচ্ছে, ব্যালট ছবিগুলো ডাকাতির দেখা net গেছে। practice। কোন অভিযোগ আমরা যেটা দেখতে পাই না, জানতে পারি না, কনফার্মেশন থাকে না, সেটাকে আমরা বলি অভিযোগ। কিন্তু এখানে অভিযোগের কোনো জায়গা নেই, কারণ ব্যালট লুট হচ্ছে, ব্যালট বক্স ভাঙচুর হয়েছে। আমি শতরূপকে জানি নাকি শতরূপ একটা টি শার্ট বিলি করা হচ্ছিল, সেই টি শার্ট পর্যন্ত লুট হয়েছে। এক একজন 10খানা করে টি শার্ট পরে চলে যাচ্ছে, বাকি 10 জন সেটাকে ঝাঁপিয়ে তো পড়ছে, সেটা- তারা গা থেকে টি শার্ট খুলছে। সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। আচ্ছা, সবাই তো কেউ টি-শার্ট তৃণমূলেরই। চুরি করে নিচ্ছে, সেটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মানে কিছু বলার নেই, কথার একটা আমি যুক্তি আসছি। থাকা দরকার। এটা চলছে নাকি? শতরূপ প্লিজ। না, না, বদলা নয়, বদল। আমাকে একটু বলে Guest দিতে দাও। বদল। সেটাও যদি দেখো সত্যি। টি-শার্ট লুট করেছে ওই নিয়ে অত ভেবে লাভ নেই। তৃণমূল নেতারা যে কদিন বেঁচে আছে ও চুরি করবে, ওগুলো মরে ভূত হয়ে গেলে দেখবেন শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে। ওটাকে নিয়ে নতুন করে আজকে কোনো আলোচনা করে লাভ নেই। আমি আপনাকে একটা কথা বলছি, কেন অভিষেক ব্যানার্জি আমার প্রিয় নেতা। অভিষেক ব্যানার্জিকে আমার বিভিন্ন কারণে ভালো লাগে, কিন্তু আমার অভিষেক ব্যানার্জিকে সবচেয়ে ভালো লাগে এই একটাই কারণে যে উনি যখন যে মাটিতে পা রাখেন তখন সেখান থেকে তৃণমূল উঠে যায়। উনি গোয়ায় পা রাখলেন, গোয়া থেকে তৃণমূলের ভিটে মাটি চাটি হয়ে গেল। মণিপুরে গেলেন, মণিপুর থেকে উঠে গেল। ত্রিপুরায় গেলেন, ত্রিপুরা থেকে উঠে গেল। এবার মানে যদি একবার কোচবিহার থেকে সুন্দরবন অব্দি হেঁটে নেন, ৬২ কৃপায় বাংলা থেকে উঠে যাবে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি, আবেদন করছি, ব্যালট ভাঙচুর হোক, মারামারি হোক, টি শার্ট লুট হোক, স্টেজ থেকে একজনকে লাথি মেরে ফেলে দিক, যা পারে হোক দাদা, আপনি থামবেন না। আপনি যেরাম চালাচ্ছেন চালিয়ে যান, আপনাকে আমরা থামতে দেবো না। এক দ্বিতীয় কথা জর্নালি আপনি খেয়াল করে দেখবেন উনি যেখানে যাচ্ছেন তিনটে জিনিস ঘটছে। এক হচ্ছে অবাধে মারামারি হচ্ছে, যেটা আপনিও বললেন প্রথম দিন থেকে শুরু হয়েছে, এবং উনিও খুব ভালো করে জানেন যে এটাই হবে। তার কারণটা এমন মারামারি এক জায়গায় স্টেজ ভেঙে গেছে, স্টেজ থেকে নামিয়ে নিয়েছে আরেক পক্ষ আরেক সবথেকে বড় পক্ষ। কথা স্বর্ণালী, এখানে ছোট আমার ভাইয়ের মতো ও যতই বলুক না কেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে জানেন যে ঘটনাটা বিচ্ছিন্ন নয় এবং এটাই হবে, হয়েছে খালি তাই নয়, প্রতি ক্ষেত্রে হবে। তাই আপনি দেখবেন কোনো ক্ষেত্রে ওনার পরিকল্পিত এই ভোটের সময় উনি ত্রিসীমানায় থাকছেন না, এসে ভাষণ দিয়ে কেটে পড়ছেন। জানেন যে এইবার ওই প্রার্থী বাছাইয়ের ভোট শুরু হবে এবং মারামারি শুরু না, হবে। কিন্তু উনি জানেন সবটা। হ্যাঁ। শতরূপ, আমি আবার আপনার জানেন কাছে আসবো। বলেই, আমি আপনি বলবেন। আমি তার আগে অভিষেক ব্যানার্জি, আপনি যে প্রসঙ্গে বললেন, অভিষেক ব্যানার্জি একটা বক্তব্য আমি আরো একবার শোনাই। এই যে আপনি বললেন না, উনি নিশ্চয়ই জানেন, উনি তার আগেই সেখান থেকে চলে যান, এটা আপনাদের অভিযোগ। কিন্তু ব্যালট বক্স দেখলে তৃণমূলের কি হয় সেটা উনি জানেন। আমি শোনাবো একবার অভিষেক ব্যানার্জি বক্তব্যটা একবার শুনি। ছিল একটা রিঅ্যাকশন। কিন্তু আমি শুনলাম সিতাইতে গোসাইমারির সভায় আমার সভা শেষ করার পরে আমার সভা মঞ্চে ব্যালট বক্স রাখা ছিল, সেখানে কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে ভোট দিতে গিয়ে ব্যালট বক্সটা প্রায় ভেঙে ফেলেছে। এই কারণেই তৃণমূলের নবজোয়ার আমরা শুরু করেছি, যে আমি জানি কোথায় সন্ত্রাস হতে পারে, কোথায় মানুষ কি করতে পারে। যদি কেউ ভাবে গায়ের জোরে আমরা ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে প্রার্থী আগামী দিন দলের থেকে আদায় করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, এটা মাথায় রাখবেন। শতরূপ, আপনি বলবেন পাহারাদারের নাম অভিষেক ব্যানার্জি, এবং যদি কেউ ভাবে যে ব্যালট বক্স লুট করে ভেঙে নিজের নাম ঢুকিয়ে দেবে, নিজের পছন্দের প্রার্থীর নাম ঢুকিয়ে দেবে, তাহলে উনি পাহারাদার হয়ে আটকে দেবেন। অর্থে বোঝা যাচ্ছে এর মধ্যে দূর পর্যন্ত বিজেপির কোনো যোগসূত্র নেই, নাকি কেন্দ্রের কোনো দায় রয়েছে। পুরোটাই দলের অভ্যন্তরীণ বিষয়টা অভিষেক ব্যানার্জি নিজেও জানেন। দেখুন কথাটা, ইনি পৃথিবীর এমন প্রথম পাহারাদার যিনি বাড়ি থেকে এক জায়গায় আর পাহারাদারিত্ব করেন পাশের পাড়ায় গিয়ে। আরে ভাই, পাহারাদারিত্ব করবে তো যেখানে ঘটছে সেখানে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে পালাচ্ছেন কেন, কেটে পড়ছেন কেন? কারণ জানেন যে ওটা ইটস বিয়ন্ড ইয়ার কন্ট্রোল। যাই হোক, যেখানে যাচ্ছেন একটা জিনিস ঘটছে, মারামারি হচ্ছে এবং হবে এটা, কেননা
পঞ্চায়েতের নমিনেশন ওদের কাছে কোনো রাজনীতির লড়াই না, ওদের কাছে ইনকামের ব্যবস্থা, ওই ইনকামের জন্য ওরা এটা করছে। কখনো বিরোধীকে মেরেছে, আজকে নিজের দরকার নিজের মায়ের পেটের ভাইকে মারবে, কারণ পঞ্চায়েত দখল করতে না পারলে 5 বছর উন্নয়ন হারিয়ে চলবে না। দ্বিতীয় কথা, সব জায়গায় যেটা ঘটছে, এটা আপনি যেটা মেনশন করলেন, সেটা হচ্ছে অবাধে পকেট মারামারি, এবং সেখানে খালি তৃণমূলের নেতাদের বলে নয়, এমনকি দেখবে সাংবাদিকের, আমি দেখলাম কালকে পরশুদিন দেখলাম ফেসবুকে একজন সাংবাদিক লিখেছেন, এত বছর ধরে সাংবাদিকতা করছি, জীবনে প্রথমে অভিজ্ঞতা হলো অভিষেক ব্যানার্জির মিটিং কভার করতে গিয়ে 10,000 টাকা পকেট মারি হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে হবে, এবং চোরেদের মহামিলন উৎসবে এটা ঘটবেই। এবং 3 নম্বর ঘটনা যেটা ঘটছে তা হচ্ছে, যেখানেই উনি যাচ্ছেন সেখানে সেই জেলাতেই শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, সব ক্ষেত্রে হাজার হাজার হয়তো নয়, কয়েকশো মানুষ, বহু ক্ষেত্রে কয়েক হাজার মানুষ ওনার আগমনের আনন্দে ওনাকে বিশেষভাবে সম্মান দেখানোর জন্য সেই দিন তৃণমূল ছেড়ে অন্য দলে ঝান্ডা হাতে তুলে নিচ্ছেন। বহু ক্ষেত্রে আমাদের, বহু ক্ষেত্রে কংগ্রেসের, কোথাও হয়তো বিজেপিরও করে থাকবেন কিনা আমি জানি না, কিন্তু আমার অন্ততপক্ষে চোখে পড়েনি, এটা আমি মিথ্যে কথা বলছি না। কারণ আমি বিশেষ করে আমাদেরটা আমি এই কারণে জানি, পরশুদিন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় গেলেন, সেই দিন 3 তারিখ হচ্ছে ওখানে দুটো মিটিংয়ে, প্রথমে হচ্ছে রতুয়াতে, বিকেলবেলা আপনার হরিশ্চন্দ্রপুরে আমি নিজে উপস্থিত ছিলাম। তৃণমূল পরিবার, তারা তৃণমূল ছেড়ে আমাদের সঙ্গে আসছেন, হয়তো অন্য দলেও যাচ্ছেন। এই কারণে অভিষেক ব্যানার্জির উপর আমার ভরসা, উনি যেখানে যাবেন সেখানে তৃণমূল। এর নেপথ্যেও তো আপনাদের একটা টাকার খেলা রয়েছে। সাগর দিঘিতে যে বিপুল জেতা, সেটা নাকি সেখানেও টাকার লেনদেন রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সেখানে কি হয়েছে তিনি জানেন। আমি এটা শোনাবো, হ্যাঁ আপনার কাছে আসবো এবং এই বক্তব্যটা নিয়ে আমি আসবো, কারণ সাগর দিঘির এই রিয়াকশনটা নেওয়ার ইচ্ছে রয়েছে আপনার থেকে। আমি আসি দীপ্তাশ্বর কাছে। দীপ্তাশ্বর, নবজোয়ার নব তৃণমূল, এবং যে ছবি আমরা দেখছি, সেই নবজোয়ার নব তৃণমূলের তরুণ তুর্কিরা তারা ভোট দিচ্ছেন, আর সেখানে অবাধে ভাঙচুর চলছে। কিন্তু এই প্রসঙ্গে এখানে আপনারা বলতে পারবেন না, বা সাধারণ মানুষ বলতে পারবেন না, যেখানে বিরোধীরা বলতে পারবে না, যেখানে ভাটা চলছে। অনেকে নাকি বিরোধীরা, সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তারা বলছে তো ভাটা, বিশৃঙ্খলার জোয়ার, সেটা বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই নবজোয়ারে বিরোধী ভেসে যাবে। আমি ইন্ডিভিজুয়ালি, আপনি একজন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, আপনার ওপিনিয়ন, আপনার যে ভিউ, সেটা জানতে চাইতে হবে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধীদের একহাত নিয়েছেন আজকে নবজোয়ার ইস্যু নিয়ে। যারা এই সন্ধেবেলায় এসে ডিবেটে বিভিন্ন মন্তব্য করেন, তির্যক মন্তব্য, তাদেরকে উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন একবার শোনাবো নবজোয়ার নিয়ে। 1, 2, 3 এবার বিদায় নিন। 1, 2, 3 বিদায় ওদের দিন। 1, 2, 3 আসছে বিসর্জনের দিন। শপথ নিয়ে বলে যাচ্ছি। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে, ও জোয়ার তো নয়, নবজোয়ারটাকে আমরা ভাটা করব। আমি বলি, ভাটার অর্থ জানিস? আমি গঙ্গার পাশে থাকি, আমি আদি গঙ্গার পাশে থাকি। মা রানী রাসমণি ওই ঘাটটায় স্নান করতে আসতেন, আমাদের বাড়ির ওই গঙ্গার ঘাটটা। এই গল্প বাবার কাছ থেকে শুনেছিলাম। জোয়ার আসলেও রাগ, বিপ্লব আসলেও রাগ। এই যে জোয়ার এসেছে না, এই জোয়ারে এমন ভাসিয়ে দেবে এরা, আর এমন ভাসিয়ে দেব যে ভাটার মুখ দেখতে তোমরা আর কোনোদিনও পারবে না, আটকে যাবে। সরাসরি বিরোধীদের, এই যে বললাম সন্ধ্যেবেলা এসে যারা এই ধরনের নবজোয়ার কর্মসূচি নিয়ে তির্যক মন্তব্য করেন, সমস্ত বিরোধীদের উদ্দেশ্যে একদম সোজাসুজি বার্তা, 1, 2, 3 এবার বিদায় নিন। এবং তিনি বলছেন যে নবজোয়ারে ভেসে যাবে সমস্ত বিরোধীরা। তার কি লক্ষণ দেখতে পাচ্ছেন দীপ্তাশ্ব যশ? না দেখুন, মানে আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলবো। রাজনীতির লোকেরা তো রাজনীতির দিক থেকে বললেন, আমরা তো তথ্য প্রযুক্তিতে কাজ করি। তো আমাদের দেশের মধ্যে, দেশের বাইরে প্রচুর জায়গায় আমরা যাই, ঠিক আছে। তো আমরা দেখেছি, মানে আমরা সভা বা সেখানকার মানুষের চালচলন আমরা দেখেছি। এই যে নবজোয়ারের নামে যেটা হচ্ছে, নব বিশৃঙ্খলা, এটা একদমই দেখতে ভালো লাগছে না। এবং সব থেকে খারাপ লাগছে যে এটা আমাদের রাজ্যের ইমেজটাকে খারাপ করছে। আজকে দেখুন, গত 10 বছরে আমরা দেশের মধ্যে সর্বাধিক ভিখারি পশ্চিমবঙ্গ থেকে, নারী পাচারে আমরা এগিয়ে, নাবালিকা বিবাহে আমরা এগিয়ে, বেকারে আমরা এগিয়ে, সব থেকে কম শিল্প আমরা এগিয়ে, মানে সব কিছু, মানে সেই একটা বাসের কন্ডাক্টরদের ভাষা আছে না, পেছন দিকে এগিয়ে চলুন, আমরা সেই পেছন দিকে এগিয়ে চলেছি। তো এরপরে এই যে কথাগুলো, মানে উনি যে কথাগুলো বলছেন, 1, 2, 3 এবার বিদায় নিন, সত্যিই তো পশ্চিমবাংলা থেকে শিক্ষিত ছেলেরা বিদায় নিচ্ছে, তারা চলে যাচ্ছে বাইরের রাজ্যে। আজকে 45 লাখ না 47 লাখ বোধহয় ওনারই দপ্তরের হিসেব, যে এখানে পশ্চিমবাংলার মাইগ্রেন্ট লেবার, এখানে তাদের কোনো কাজ নেই, তারা কি করবে তাহলে? কালকে দেখলাম একটা সবাই, উনি বলছেন আমি কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, ঐক্যশ্রী দিচ্ছি, সবাই নিজের পায়ে দাঁড়াও। আরে নিজের পায়ে দাঁড়াবে কী করে? আপনি চাকরি চুরি করে নিয়েছেন, শিক্ষাকে লাটে তুলে দিয়েছেন, তাহলে নিজের পায়ে দাঁড়াবে কী করে? শিল্প তাড়িয়ে দিয়েছেন,
তাকে তো দাঁড়ানোর জন্য তার এগুলো তো লাগবে। এবার সবাই তো আর ওই মানে যুবরাজের মতো প্যারাট্রুপার নন যে প্যারাশুটে করে এসে নেমেছেন, তার শিক্ষাগত যোগ্যতা কি কেউ জানে না, সবই ওই ইস্ট জর্জিয়ার মতো। তো এইভাবে জিনিসটা হয় না। উনি যতই বিরোধীদের দোষ দিন, আলটিমেটলি একটা জিনিস তো দেখা গেল যে অভিষেক ব্যানার্জিকে কেউ নেতা বলে মানছে না, এবং সেই জন্য পরিস্থিতি তিনি তো জননেতা, আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন জননেতা। দেখুন, জননেতা মুখ্যমন্ত্রী সব নেতাই নিজেকে জননেতা বলে। তো জননেতা ভাই আপনি, আমি রাজনীতির লোক নয়, আমার সঙ্গে ঝগড়া করতে এসো না। আপনি রাজনীতির লোক নয়, কিন্তু কথাগুলো তো রাজনীতিবিদদের মতোই বলছেন, ঝগড়া করতে বলছেন রাজনীতির লোকেদের সাথে করো, আমার সঙ্গে ঝগড়া করছি আমি বলছি আপনি রাজনীতির লোক নয়, কিন্তু কথাগুলো রাজনীতির লোকেদের মতোই বলছেন, সেটা একটু মনে করে দিলাম। না যদি মনে করো যে গলা তুলে আমায় থামিয়ে বাইরে থেকে আমাদের এখান থেকে যেরকম বাইরে কাজে যাচ্ছে লোক, কিন্তু সেরকম বাইরে থেকেও এখানেও কাজে আসছে, সেটাও বলবো। আপনি তো রাজনীতির লোক নয়, আপনি তো রাজনীতির লোক নয়। আচ্ছা কোথায় আসছে? এখন তো বাংলাদেশ থেকে আসছে, রাজ্য থেকে শঙ্কুদার হচ্ছে একটাই, সবার মাঝখানে ঢোকা আসছে, সবার মাঝখানে চোর কয়লা চোর ছাড়া কারা রাজ্যে কাজে শঙ্কুদার সেই ছাত্র রাজনীতি তেওয়ারটা এখনো যায়নি, সবার মাঝখানে ঢোকা একটু বস্তা যায়নি। আচ্ছা আচ্ছা তুমি ব্যক্তি আমাকে জানাও, গরু চোর কয়লা চোর ছাড়া কারা আসছে কাজ করতে পারে? শঙ্কু ভাই একটা কথা তোমায় বলি, তুমি যে আমার কথাটা কাটার চেষ্টা করছো না, আমি বর্ধমানের আগুরি, আমার সঙ্গে গলা তুলতে চেষ্টা করো না। আমরা গলার মেজাজের জন্য বিখ্যাত। গলা তোলা নয়, যদি আমি গলা খালি মনে করে তোমার দিচ্ছি, গলা কোথায় হারিয়ে যাবে তুমি নিজেই আপনি খুঁজে এটা পাবে। স্বীকার করুন না যে আপনি কোন কথাকে সমর্থন করেন, সেই সমর্থনের কথাটা বলুন। কথাগুলো শুনে আজকে দেখুন, আজকে আজকে পশ্চিমবাংলা কোন সূচকে এগোচ্ছে, কোন একটা সূচক দেখেন যেটা এগোচ্ছে, সবকিছুতে মিড ডে মিল বাচ্চাদের খাবার সেটা তো চুরি করছে। কটা বলবো আপনাকে, আপনি ঘুমিয়ে আছেন, আপনাকে ঘুমন্ত মানুষকে কটা বলবো, চেষ্টা করছেন, ঘুমন্ত মানুষকে যত কথাই বলা আছে তিনি শুনতে পান না, আপনারা পরিস্থিতিটা সেরকম। পালানোর আপনারা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু কেউ ঘুমোচ্ছে না। মানুষ যত জাগছে তত আপনারা ভয় পাচ্ছেন। মানুষ জাগছে বলেই তো আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করে যাচ্ছে, মানুষ জাগছে বলেই দুহাত তুলে আশীর্বাদ করে যাচ্ছে, মানুষ জাগছে বলেই দুহাত তুলে মানুষ শঙ্কুর কাছে আসবো। শঙ্কু এই যে কিছুক্ষণ আগেই বললেন, আমি আসছি দীপ্তার শো, আবারও আসছি। কিছুক্ষণ আগে অভিষেক ব্যানার্জি বললেন যে এত মানুষের ঢল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছে দলের কর্মী সমর্থকেরা, তাই তাড়াহুড়োর মধ্যে ভোট দেওয়ার চক্করে ব্যালট লুট হয়ে গেছে। আমি অন্তত আজ অব্দি শুনিনি, কিছুক্ষণ আগে বলছিলাম যে ভোট দেওয়ার উৎসাহে ব্যালট বক্স ভেঙে যায়। এটা কি আদৌ আমরা শুনেছি কখনো? দেখুন, আমি এটা বলার আগে আমার এক প্রিয় বন্ধু বিশিষ্ট কবি একটা কবিতা রচনা করেছেন, সেটা আমি 4 লাইন বলতে চাই এবং কবির প্রতি কৃতজ্ঞতাও জানাতে চাই। বিশিষ্ট কবির নাম শতরূপ ঘোষ। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একটা কবিতা বলেছেন 1 2 3 এবার বিদায় নিন। তা আমার বিশিষ্ট বন্ধু বিশিষ্ট কবি শতরূপ ঘোষ পরের দুটো লাইন বলেছেন 5 6 7 তৃণমূল খাবে জেলের ভাত। আমি এই কৃতজ্ঞতা স্বীকার না করে পাচ্ছি না, তো আপনি উত্তেজিত হবেন না, এটা কবিতা, এটা কমিক রিলিফ না, এটা প্র্যাকটিক্যাল সত্যি ঘটনা বাংলার। আপনার পুরো শিক্ষা দপ্তর ভেতরে বসে রয়েছে, তো একটু লজ্জা শরম করুন, আর কবির সামনে একটু সৌজন্য দেখান। আপনার বন্ধু আপনাদের একটু থেমে যান, এর পরের লাইন বলবে সামলাতে পারবেন না, দেখছেন তো এখন ভাবছে আরে সামলাতে আমি পারবো না, আপনি সামলাতে পারবেন তো? আমরা সামলাচ্ছি, আপনি রাজনীতিটা তৃণমূলটা শুনুন, আমি জানি তৃণমূলের গল্প, এখন আপনারা এই যে দেখুন গল্প দেখুন, দেখা যাচ্ছে ছবিতে। শুনুন, তৃণমূল কংগ্রেসের কি হয়েছে, অভ্যেস হয়েছে, মানুষ অভ্যেসের দাস। আপনি দেখবেন প্রতিদিন সকাল 10টার সময় ভাত খান, যেদিন খাওয়ার ঠিক 10টা বাজবে আপনার পেটে খিদে পাবে। তৃণমূল কংগ্রেসের অভ্যেস কি? তৃণমূল কংগ্রেসের অভ্যেস পরিণত হয়েছে চুরি করায়। সামনে ব্যালট বক্স দেখলেই ভেতরটা চিড়বিড়িয়ে ওঠে, এরা অন্য কিছু আর দেখতে পায় না। কি করে সেটা লুটবে, লড়াই করবে, নিয়ে ছিনিয়ে নেবে, দিয়ে নিয়ে পালিয়ে যাবে, এটাই হচ্ছে ওদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ভুলে গেছে যেটা নির্বাচন হচ্ছে না, এটা মক টেস্ট, এটা হিট, এখানে ক্যামেরা রয়েছে, এখানে এসব দেখলে লোক বুঝে যাবে আগামী দিনে কি করবে। দেখুন, কেউ এটার তুলনা করতে গিয়ে সারমেয়র উদাহরণ দেয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সারমেয়কে খুব ভালোবাসি, আমার বাড়িতে আছে, কিন্তু বিষয় হচ্ছে তাদেরও আমরা একটা নির্দিষ্ট সময় খাবার দিই। ঠিক ধরুন 10টায় খাবার দিই, খাবার দেওয়ার সময় হচ্ছে কখনো লাল পড়লো, কখনো পড়লো না, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া খাবার না দিলে। ঠিক তেমনি যেখানেই দেখবে ব্যালট ছুটিয়ে যাওয়া, না এটা অপব্যাখ্যা করবেন না, আমি তৃণমূলকে সারমেয় বলছি না, আমায় মার্জনা করবেন না, আমি কোন রাজনৈতিক দলের প্রতি চেষ্টা করছি। সে ব্যালট দেখলেই তৃণমূল কংগ্রেসের হচ্ছে অভ্যাস পড়ে যাচ্ছে। কি করে চুরি করব? তখন যে একটা মিনিট যদি কাইন্ডলি দেন, তখন যে কথাটা বলেন না, মমতা যে অভিযোগ করেছেন টাকার কথা, দেখুন আমি খুব সংক্ষেপে বলছি।
সাগরদিঘির ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে কি ইলেকশন কমিশনের কাছে একবার ওই অভিযোগ করা হয়েছিল যেখানে কোনো টাকার খেলা হচ্ছে? এবং আমরা একটা বিরোধী রাজনৈতিক দল, আমাদের কাছে কোনো এজেন্সি নেই। তৃণমূল তো এই রাজ্যে ইকোনমিক অফেন্স উইং থেকে শুরু করে আইবি, ওদের কাছে তো অনেক কিছু রয়েছে। ওদের কাছে যদি এরকম কোনো ইন্টেল থেকে থাকতো তাহলে ওরা সেই অভিযোগ করতে পারতো। আপনি একটা খেয়াল করে দেখবেন, যে কোনো রাজনৈতিক দল কখনো ভোটে হারে, কখনো ভোটে জেতে। তৃণমূল অনেক ভোটে জিতছে, একটা বাই ইলেকশনে হারলো। হেরে আপনি দেখুন একজন নেত্রীর তিনটে রিয়াকশন। একটা অবান্তর হাস্যকর অভিযোগ করলেন, প্রথম রিয়াকশন টাকার নাকি খেলা হয়েছে। 2 নম্বর, উনি কি করলেন, কয়েক ঘন্টার মধ্যে 3 ডজন সরকারি অফিসারকে ট্রান্সফার করে দিলেন। এবং 3 নম্বর রিয়াকশন, অধীর চৌধুরীর মরা মেয়েটা সম্পর্কে হচ্ছে প্রেস কনফারেন্স ডেকে নোংরামি করলেন। আমি বলছি যে কোনো রাজনৈতিক দল, আজকে আমরা 12 বছর ধরে পরপর ভোটে হারছি, কিন্তু এই মানে ভোটে হেরে গিয়ে নোংরামির এই স্তরে নামা কি সত্যি খুব জরুরি? আমি আসবো সোনালী গুহর একটা বক্তব্য শোনাবো, অভিষেক ব্যানার্জি নবজোয়ার নিয়ে সোনালী গুহর একটা বক্তব্য শুনিয়ে আমি ডিবেটটা একদম শেষের দিকে চলে আসবো। সোনালী গুহ কি বলছেন এই নিয়ে? সবাই চোর, সবাই কি বলছে চোর। এখন তো তাহলে আমি মমতা ব্যানার্জি সাহার সঙ্গে ছিল, আমাকে দেখেই বলতে ও চোর যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সেকেন্ড ইন কমান্ড, দ্য লিস্ট সেড দ্য বেটার। একটাই কথা, দ্য লিস্ট সেড দ্য বেটার। আমাদের তো মানে জাজমেন্টই করা হলো না। এবং আমি আজকে বলছি, আমার টিকিটটা কেটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের এমএলএ, আমি সাতগাছিয়া কেন্দ্রে 4 বারে জেতা এমএলএ ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সেদিন মমতা ব্যানার্জি হয়তো আমার নামটা উড়িয়ে দিয়েছিলেন। একদম ডিবেট শেষ করবো, তবে 30 সেকেন্ডের জন্য শঙ্কুদেবের কাছে আসবো। শঙ্কুদেব, একটাই রিয়াকশন, সোনালী গুহ জলের মাছ জলে ফিরে আসতে চাইছিলেন, আজকে বলছেন ডায়মন্ড হারবারের টিকিটটা কেটেছেন অভিষেক ব্যানার্জি। দেখুন, ডায়মন্ড হারবারে 1200 বুথে হারবার পর 300-500 বুথে কিভাবে জেতা যায় সেটা আমরা দেখেছি। আগামী নির্বাচনে যে সেই জায়গাটা আর পুনরাবৃত্তি হবে না সেটা এখন অনেকে বুঝতে পারছেন, সোনালী দিও বুঝতে পারছেন, এবং প্র্যাকটিক্যালি তাকে এটা হয়তো ফেস করতে হচ্ছে। রাস্তায় বেরোলেই যেমন কিছুক্ষণ আগে যিনি বক্তা এসছেন সরকারি দলের বলবেন, তিনিও মাঝে মধ্যে আমার পুরনো ইতিহাস রিলেট করবার চেষ্টা করছেন। ফলে এরা এমন জায়গায় নিয়ে চলে গেছে, আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি। মার্কেটে বলতে পারছি না নেমে যে ভাই আগে তৃণমূলের সাথে সম্পর্ক ছিল। লোকে যা তা বলছে, এনারাও বলছে, হয়তো ইনিও প্রকাশ্যে টিভির সামনে বলতে পারছেন না, কি করবেন না জানি না সামনে কি বলছেন আর পরে কি বলতে পারবেন না। যেরকম দীপ্তাসুরা বললেন যে তরুণ প্রজন্মের কাছে কি উদাহরণ তৈরি হলো এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যের কাছে বা কি উদাহরণ তৈরি হচ্ছে। এই ব্যালট ভোটের একদম সময় নেই, একদম সময় নেই। আপনাদের চ্যানেলে এরা লোক পাঠায় না, অথচ ইউটিউবে আপনাদের চ্যানেলের সামনে এরা বিজ্ঞাপন দেয়। জানেন, এই যে অভিষেক বাবুর এই প্রোগ্রাম হচ্ছে তার বিজ্ঞাপন প্রতিদিন দিচ্ছে। একদম সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি এখানে। প্রচন্ড বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সময় আর একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সোনাশুধি স্বর্ণালী আজ এই পর্যন্তই, আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টা 57। নমস্কার।